প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনা ভাইরাস কোভিড-19 এই মহামারী পরিস্থিতিতে আমি তোমাদেরকে একটা অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হলাম। আমি আজকে ক্লাস নেব অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় অম্লক্ষারক লবণ। আমার পাঠের শুরুতে আমার পরিচয়টা বলে দিই। আমার নাম মোহাম্মদ সরওয়ার কামাল। আমার প্রতিষ্ঠানের নাম সালে জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। এবার আমরা তোমাদের কিছু এই বিষয়ে সংশ্লিষ্ট কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। আমরা প্রতিনিয়ত কিছু ফলমূল খাবার খেয়ে থাকি, যেমন আমরা লেবু রস, ভিনেগার, অ্যান্টাসিড ওষুধ, খাবার লবণ, এগুলা খুবই প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এগুলো আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি। কিছু কিছু দ্রব্য আমরা ব্যবহার করে থাকি। এদের মধ্যে কোনোটি লবণ, আবার কোনোটি ক্ষারক, আবার কোনোটি অম্ল বা অ্যাসিড। এগুলা এদের রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন। এই যে সমস্ত ফলমূল যেমন কমলা লেবু, আনারস, পেঁপে, পেয়ারা ইত্যাদি, এগুলো তো জৈব অ্যাসিড থাকে। তাহলে আমরা আজকে পাঠ শিরোনাম হবে অম্লক্ষারক লবণ। অম্ল বা অ্যাসিড দুই ধরনের, একটা হলো জৈব অ্যাসিড, আরেকটা হলো খনিজ অ্যাসিড। এই অম্ল বা অ্যাসিড কাকে বলে এটা আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই। কোনো যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকলে সে হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর নিয়ে ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা যায়, যা কারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নাও। আমি আবার বলতেছি, অম্ল বা অ্যাসিড এটার সংজ্ঞাটা লিখে নাও। এখানে অম্ল বা অ্যাসিড এটা সংজ্ঞাটা প্রথমে লিখে নাও, তারপর আরেকটু আমরা উদাহরণ সহ আলোচনা করব। আবার বলতেছি, কোনো যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকলে সে হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর নিয়ে ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা যায়, যা কারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটা কি বোর্ডে লিখে দেওয়ার দরকার আছে নাকি? শুনলে ওখান থেকে লিখতে পারবা? আচ্ছা, তারপর আমি আবার লিখে দিই, অম্ল বা অ্যাসিড কোনো যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকলে যা ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণ রূপে প্রতিস্থাপন করা যায়, যা কারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে অম্ল বা অ্যাসিড বলে। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের অম্ল বা অ্যাসিড এটার সংজ্ঞা লেখা হয়ে গেছে। এবার আমরা
হাইড্রোজেনের উপস্থিতি অনুসারে এই অম্ল বা অ্যাসিডকে দুই ধরনের অ্যাসিডে ভাগ করা যায়। একটা হলো দুর্বল অ্যাসিড আর একটা হলো শক্তিশালী অ্যাসিড। দুর্বল অ্যাসিড সেটা সাধারণত জৈব অ্যাসিড। এটা বিভিন্ন ফলমূলে থাকে। এই ফলমূলে জৈব অ্যাসিড খেলে আমাদের শরীরে অনেক উপকারে আসে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর একটা আছে শক্তিশালী অ্যাসিড, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তবে শিল্পাগারে বা পরীক্ষাগারে এবং ওষুধ শিল্পে এগুলো ব্যবহার হয়। তাহলে আমরা এখন এই দুর্বল অ্যাসিড কাকে বলে এটা একটু জেনে নিই। দুর্বল অ্যাসিড যে জৈব অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় তাকে দুর্বল অ্যাসিড বলে। তাহলে দুর্বল অ্যাসিড লিখিনি একটু। দুর্বল অ্যাসিড, শিক্ষার্থীরা দুর্বল অ্যাসিড সংজ্ঞাটা একটু লিখে নাও। যে জৈব অ্যাসিডগুলো জৈব অ্যাসিডগুলোতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আংশিকভাবে বিয়োজিত হয় তাকে দুর্বল অ্যাসিড বলে। যেমন অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। শিক্ষার্থীরা আমরা এই সমস্ত অ্যাসিডগুলোর সংজ্ঞাও এখন কি করব, লিখে নিব। তারপরে আসে সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, এটার সংজ্ঞাটা লিখে নাও। অ্যাসিটিক অ্যাসিড CH3COS। অক্সালিক অ্যাসিড SOOC(COOS), এটা হলো অক্সালিক অ্যাসিড। আর একটা হলো C6H8O7, এটা হলো সাইট্রিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু জৈব অ্যাসিডের নাম এবং সংকেত লিখলাম। একটা লিখলাম অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে আমরা ভিনেগারও বলে থাকি। অ্যাসিটিক অ্যাসিডকে আমরা কি বলে থাকি, ভিনেগারও বলে থাকি। আরেকটা হলো অক্সালিক অ্যাসিড, আরেকটা হলো সাইট্রিক অ্যাসিড। এগুলা বিশেষ করে বিভিন্ন রকমের কতগুলো ফলমূলে এই জৈব অ্যাসিডগুলো থাকে। আমরা একটু পরে আবার এই সমস্ত কোন কোন ফলে অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড থাকে এগুলো আলোচনা করব। এবার বোর্ডটা একটু মুছে আমরা এখানে লিখব শক্তিশালী অ্যাসিড কোনগুলা, বা শক্তিশালী অ্যাসিড কাকে বলে। শক্তিশালী অ্যাসিড যে খনিজ অ্যাসিডে অ্যাসিডের প্রতিস্থাপনী অ্যাসিডের যে খনিজ অ্যাসিডের কি অ্যাসিডের পরমাণুগুলো প্রতিস্থাপনীয়
হাইড্রোজেন পরমাণু দ্বারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাকে শক্তিশালী অ্যাসিড বলে। এবার আমরা উদাহরণগুলো দিয়ে শক্তিশালী অ্যাসিডের, যেমন তো মুছে ফেলি। শক্তিশালী অ্যাসিডের মধ্যে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে। তাহলে কি কি বললাম? সালফিউরিক অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড সংখ্যা হলো H2SO4। নাইট্রিক অ্যাসিড, SNO3। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো একটু লিখে নাও, আমি এগুলা মুছে দিব। এবার আমরা চলে যাব কিসে? ক্ষারক। ক্ষারক কাকে বলে এটা আলোচনা করব। এটা একটু মুছে দিই। ক্ষারক। শিক্ষার্থীরা, তোমরা ক্ষারকের সংজ্ঞাটা একটু লিখে নাও। যে কোনো ধাতুর অক্সাইড, এটা হলো যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড কি যৌগ, যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ কি করে? যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের ধর্মকে বিলুপ্ত করে, অ্যাসিডের ধর্মকে বিলুপ্ত করে, লবণ ও পানি উৎপন্ন করে, তাকে ক্ষারক বলে। শিক্ষার্থীরা, এগুলো একটু লিখে নাও, সংজ্ঞাটা লিখে নাও। যেমন আমরা উদাহরণ বলবো এখন একটু পরে। সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH, এগুলো হলো কি? ক্ষারক। শিক্ষার্থীরা, এবার আমরা এটা একটু মুছে দিই। এবার আমরা ক্ষার কাকে বলে এটা একটু আলোচনা করব। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, ক্ষার, যে সমস্ত ক্ষার পানিতে দ্রবীভূত হয় তাকে, সমস্ত ক্ষার হয় তাদেরকে ক্ষার বলে। এখানে একটা জানার বিষয় হলো, যে সমস্ত ক্ষার পানিতে যে সমস্ত ক্ষারক
যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। এখানে সবগুলা ক্ষারক কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারকগুলা শুধু পানিতে দ্রবীভূত হবে সেগুলাই ক্ষার। তাহলে বলতে পারি সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। এই কথাটি ব্যাখ্যা করে। অনেক সময় এরকম একটা কথা আছে, অর্থাৎ সবগুলা ক্ষারককেই আমরা, সবগুলা ক্ষারকেই আমরা কি বলতে পারবো? ক্ষারক বলতে পারবো, আর সবগুলা ক্ষারককেই ক্ষার বলতে পারবো না। শিক্ষার্থীরা এবার ক্ষারের উদাহরণগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো কি? এখানে দুইটা আমি উদাহরণ লিখলাম। একটা হলো কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের ক্ষারক এবং ক্ষার। আর এটা শুধু কি, এটা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের শুধু কি ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলা ক্ষারের উদাহরণ। আবার এগুলোকে আমরা কি বলতে পারি? ক্ষারকও বলতে পারি। শুধু ক্ষারক হলো যেমন কপার হাইড্রোক্সাইড CuOH, এই দুটোটা কি ক্ষারও হবে এবং ক্ষারকও হবে। আর এটা কি, এটা শুধু কপার হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইডকে আমরা শুধু ক্ষারক বলবো, কারণ এটা পানিতে দ্রবীভূত হয় না। এটা কি পানিতে দ্রবীভূত হয় না। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না সেগুলোকে আমরা শুধু ক্ষারকেই বলবো, আর যেগুলো পানিতে দ্রবীভূত হবে ক্ষারকগুলো, এগুলো কি ক্ষার। এরকম আয়রন হাইড্রোক্সাইড FeOH3, এটাও কি শুধু ক্ষারক। এবার আমরা মুছে ফেলি। এবার আমরা লবণের সংজ্ঞাটা আলোচনা করব। শিক্ষার্থীরা লিখে নাও, অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ার ফলে ক্ষারকের ধাতু অ্যাসিডের হাইড্রোজেনের স্থান দখল করে যে নতুন যৌগিক পদার্থ উৎপন্ন করে তাকে লবণ বলে। তাই লিখে নাও, অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ার ফলে, অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ার ফলে ক্ষারকের ধাতু অ্যাসিডের হাইড্রোজেন স্থান দখল করে, অ্যাসিডের হাইড্রোজেন স্থান দখল করে যে নতুন যৌগিক পদার্থ, উৎপন্ন বা সৃষ্টি করে তাকে লবণ বলে। শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। লবণ, অনেক ধরনের লবণ আছে। যেমন আমরা
বলে থাকি খাবার লবণ বা টেবিল লবণ যেটাকে বলি, যেমন NaCl। এটা হলো যে একটা লবণের সংকেত, যেটাকে আমরা বলি খাবার লবণ। খাবার লবণ, খাবার লবণের সংকেত কি লিখলাম? NaCl। এরকম আরও কিছু লবণ আছে যেগুলো আমরা কি করি, এমনি লবণ বলে থাকি, যেমন পটাশিয়াম নাইট্রেট KNO3, পটাশিয়াম নাইট্রেট KNO3। তাহলে আমরা আরেকটা লবণের নাম কি লিখলাম? পটাশিয়াম নাইট্রেট KNO3। আরও লিখতে পারি জিঙ্ক সালফেট, ZnSO4। তাহলে আমরা এখানে কিছু লবণের নাম লিখলাম। আরও কিছু দৈনন্দিন জীবনে আমরা লবণ ব্যবহার করে থাকি, যেমন খাবার সোডা, এটাও এক ধরনের লবণ, সোডিয়াম বাইনাইট্রেট। এটার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইনাইট্রেট। তারপরে আছে সাবান, এগুলো আমরা দৈনন্দিন জীবনে, এটার রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট। এটার সাবানের রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট। এটার সংকেত C17H35COON। এটা কিসের সংকেত? সাবান। রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট, C17H35COON। এবার আরেকটা আমরা বলি তুত বা ফিটকিরি, তুতে বা ফিটকিরি। এটা কপার সালফেট, CuSO4। যখন তুত বলবো তখন বা ফিটকিরি 5 অণু পানি, CuSO4.5H2O। তাহলে এগুলো হলো লবণের নাম এবং সংকেত। আমি এবার একটা এই অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ার ফলে ক্ষারকের ধাতু অ্যাসিডের হাইড্রোজেনের স্থান দখল করে যে নতুন পদার্থ উৎপন্ন করে তাকে লবণ বলে। এর সঙ্গে অনুসারে আমরা একটা বিক্রিয়া লিখি, রাসায়নিক বিক্রিয়া, কিভাবে লবণ পাই এটা একটু দেখাই। তাহলে এগুলো লেখা শেষ। এখানে লিখি, যদি আমরা লিখি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে বিক্রিয়া করে, তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হয়? এক্ষেত্রে একটা খাবার লবণ NaCl প্লাস পানি। এই আমাদের এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে খাবার লবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে খাবার লবণ এবং পানি উৎপন্ন করে। এখানে কি হলো? স্থান দখল করে নিছে, হাইড্রোজেনের স্থানটা কি করে নিছে? এখানে সোডিয়াম ধাতু দখল করে নিয়ে খাবার লবণ উৎপন্ন করলো। আচ্ছা, এবার আরও কিছু লেখা যায়। আমরা আপাতত লবণের সংজ্ঞা বোঝার জন্য এই একটা সমীকরণ দিয়েই শেষ করলাম। এবার আমরা কিছু কি করব, যৌগ লিখব বোর্ডে। এই যৌগগুলো থেকে আমরা কোনটা অ্যাসিড, কোনটা ক্ষারক, কোনটা লবণ নির্ণয় করব। শিক্ষার্থীরা তোমরা লিখতে থাকো। এখানে আমরা অ্যাসিডকে বোঝার জন্য যদি এস থাকে আর ক্ষারক OS, ক্ষারকে OS, আর যদি লবণ, যেমন অ্যাসিড দেখ কতগুলো সংকেত লিখব, সেই সংকেতের মধ্যে যদি আমরা এস পাই শুরুতে, আর তাহলে আমরা এটা অ্যাসিড বলবো। ও বা OS থাকলে কতগুলো যৌগমূলকের মধ্যে, তাহলে আমরা এগুলা ক্ষারক। আর যে যৌগমূলকের মধ্যে এসও নাই, ও বা OSও নাই, সেগুলোকে আমরা লবণ বলবো। যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাতে কি আছে? এস আছে, তাহলে এটা কি? অ্যাসিড। এটা কি? অ্যাসিড।
আরেকটা লিখি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটাতে কি আছে? OS আছে, তাহলে এটা কি ক্ষারক। আবার আমরা যদি বলি NaCl, এটাতে কি আছে? H আছে? নাই। OS আছে? নাই। O আছে? নাই। তাহলে লবণ। আরও মজার বিষয় এই যে এগুলো আসলে একটু বুঝলে খুব ভালো লাগবে। কতগুলো সংকেত দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা কি অ্যাসিড নাকি ক্ষারক নাকি লবণ। তাহলে এই টেকনিকটা আমরা জানার জন্য এখানে S, OS বা O এগুলোর উপস্থিতি অনুপস্থিতি দিয়েই অ্যাসিড, ক্ষারক, লবণ আমরা নির্ণয় করতে পারবো। যেমন SiO3 নাইট্রিক অ্যাসিড, এখানে এস আছে এই জন্য এটা নাইট্রিক অ্যাসিড। এরকম আরও অনেকগুলো সংখ্যা, সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4, এখানে এসের উপস্থিতি আছে, সালফিউরিক অ্যাসিড। তারপরে আছে আমাদের যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড OS, এখানে OS আছে, তাহলে এটা ক্ষারক। তারপরে আছে আমাদের যেমন জিঙ্ক ক্লোরাইড Z10Cl2, এখানে কিছু আছে, OS আছে, O আছে, H আছে, কিছু নেই, তাহলে এটা লবণ। তাহলে আমরা এখন আজকের ফাট, অম্ল, ক্ষারক, লবণ পড়তে গিয়ে যে সমস্ত বিষয়গুলো জানতে পারবো, অর্থাৎ শিকন ফল কী কী হবে সেটা একটু লিখে দিই। আমাদের আজকের শিকন ফল আমরা একটু লিখে দিচ্ছি। শিকন ফল অম্ল বা অ্যাসিডের সংজ্ঞা ও বৈশিষ্ট্য বলতে পারব। 2 নম্বর, ক্ষারকের বৈশিষ্ট্য বলতে পারব। 3 নম্বর, লবণের বৈশিষ্ট্য বলতে পারব। শিক্ষার্থীরা, আমরা এই শিকন ফলগুলো একটু লিখে নিই। আর একটু আমরা অন্য পদার্থ লিখতে পারি, নিরপেক্ষ পদার্থ ব্যাখ্যা করতে পারবো। নিরপেক্ষ পদার্থ ব্যাখ্যা করতে পারবো। এই অধ্যায়ে আমরা এই সমস্ত বিষয়গুলো কি করতে পারবো? শিখতে পারবো। শিক্ষার্থীরা, এবার আমরা কিছু ফলের নাম বলবো। মুছে ফেলি। কিছু ফল যেগুলাতে বিভিন্ন রকমের জৈব অ্যাসিড থাকে, আমি এগুলো একটু লিখতেছি। যেমন আঙ্গুর, তেঁতুল, তারপরে আমরা লিখতে পারি কমলা লেবু, তারপর আরও আছে আমাদের পাকা কলা, আপেল, ফাঁকা আনারসও লিখতে পারি, টমেটো, আমলকি। আচ্ছা, এদিকে লিখি টমেটো, আমলকি। শিক্ষার্থীরা, এগুলো একটু লিখে নাও। এই সমস্ত ফলে কোনটাতে কোন অ্যাসিড থাকে আমরা এখন এগুলো নিয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি বোর্ডে কতগুলা ফলের নাম লিখছি। আমরা এগুলা প্রতিনিয়ত খেয়ে থাকি। যেমন আমরা আঙ্গুর খেয়ে থাকি, এটা একটি খুব সুস্বাদু ফল। এই আঙ্গুরে থাকে সাইট্রিক অ্যাসিড। কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড।
তেঁতুল, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। কমলাতে থাকে সাইট্রিক অ্যাসিড। শিক্ষার্থীরা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো এবং শুনো, শোনার পরে লেখা নাও। লেবুতেও থাকে আমাদের সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ফাঁকা কলা, আরেকটা কি লিখলাম? ফাঁকা কলা। ফাঁকা কলাতে আছে অ্যামাইল অ্যাসিটেট, অ্যামাইল অ্যাসিটেট। এগুলো সবগুলো কিন্তু জৈব অ্যাসিড, এগুলো সবগুলো কি জৈব অ্যাসিড। তারপর আপেলে থাকে মেলিক অ্যাসিড। আপেলে কি আছে? মেলিক অ্যাসিড। আরেকটা আছে ফাঁকা আনারস। ফাঁকা আনারস আছে ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। টমেটো, আরেকটা কি লিখলাম? টমেটো তো আছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। আরেকটা কি লিখলাম? আমলকিতে কি আছে? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বোর্ডে বেশ কিছু ফলের অ্যাসিডের বিদ্যমান অ্যাসিডের নামগুলো লিখলাম, যেগুলো আমাদের জানা অত্যন্ত দরকার। আরও কিছু অ্যাসিড আছে যেগুলো এগুলো সবগুলো কিন্তু জৈব অ্যাসিড। আর কতগুলো অ্যাসিড আছে খনিজ অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিড। এইগুলো কিন্তু শক্তিশালী অ্যাসিড, এগুলা খনিজ অ্যাসিড নামে পরিচিত। এগুলা খাওয়ার যোগ্য নয়। তো এগুলোও আমরা আলোচনা করছি। তো এটা এখন মুছে ফেলি। এবার আমরা যাব বৈশিষ্ট্য, অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে কি করব? আমাদের এখানে ফাট মূল্যায়নের জন্য আমরা এখন অম্ল বা অ্যাসিডের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আমরা এখন অম্ল বা অ্যাসিডের বৈশিষ্ট্য জানব। অম্ল বা অ্যাসিডের বৈশিষ্ট্য: অ্যাসিডের অণু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে। অ্যাসিডের অণুতে কি থাকে? অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে। তাহলে 1 নম্বরে আমরা কি জানলাম বৈশিষ্ট্যের মধ্যে? এটা আমরা সংজ্ঞাতেও পাইছি, অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে। আরেকটা আমরা জানি 2 নম্বর, ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে স্থাপিত হয়ে কি করে? এখানে অম্ল বা অ্যাসিড কি করে? ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি করে? লবণ উৎপন্ন করে বা লবণ তৈরি করে। প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে। এটাও একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। এবার আরও আছে, আরেকটা লেখো। অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়।
এবার প্রায় আমরা শেষের দিকে আরেকটা লিখি, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড সাধারণত টক স্বাদ যুক্ত। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা অম্ল বা অ্যাসিডের বৈশিষ্ট্য জানলাম। এরপরে আমরা ক্ষারের ধর্ম সম্পর্কে একটু, ক্ষারের ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। মুছে ফেলি। ক্ষারের ধর্ম বা বৈশিষ্ট্য। 1 নম্বর, ক্ষারের ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাই ক্ষার পানিতে কি হয়? দ্রবণীয়। ক্ষার পানিতে দ্রবণীয়। এটা ক্ষার হতে হলেই কি হতে হবে? পানিতে দ্রবণীয় হতে হবে। এটা হলো যে ক্ষারের বৈশিষ্ট্য বা ধর্ম। আরেকটা লিখি আমরা, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়। হাইড্রক্সিল হাইড্রক্সিল আয়ন দেয়। ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয়। 3 নম্বর, ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে কি করে? নীল করে। শিক্ষার্থীরা, ক্ষারের ধর্ম বৈশিষ্ট্য জানার পরে আমরা এখন ক্ষারকের ধর্ম বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তাহলে এগুলো একটু মুছে দিই। ক্ষারকের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আমরা ক্ষারকের বৈশিষ্ট্য ও ধর্ম সম্পর্কে জানব। এরা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। এটা কি করে? হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। 2, আচ্ছা, এটা আর একটু হাইড্রোজেন আয়ন গ্রহণ করে এবং আরেকটা কি লিখতে পারি? হাইড্রোজেন আয়ন গ্রহণ করে আবার কি করে? হাইড্রোক্সাইড আয়ন দান করে। হাইড্রোক্সাইড আয়ন দান করে। এরা স্বাদহীন। কারো কি? স্বাদহীন। 3 নম্বর, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি
উৎপন্ন করে। এই হলো ক্ষারকের বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এবার আমরা মুছে ফেলি আমরা এবার একটা বাড়ির কাজ দিই, সবাই লিখে নাও। অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার লিখো। আগামী দিন এটা তোমাদের বাড়ির কাজ। আজকের জন্য আমরা পাঠ এখানেই সমাপ্তি করছি। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় নিরাপদে থাকবে, এই আশা করে আমি আজকে বিদায় নিলাম। খোদা হাফেজ।